অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আজ শুক্রবার শপথ নিচ্ছেন আরও ৪ জন। বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপদেষ্টা হিসেবে যারা শপথ নিচ্ছেন তারা হলেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব ফাউজুল কবির খান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার ১৫.৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস। গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূস সহ ১৪ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ নেন। তবে সেদিন ঢাকায় না থাকায় ৩ জন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন। নতুন করে ৪ জন যুক্ত হলে এই সরকারের উপদেষ্টার সংখ্যা হবে ২১ জন। আগে শপথ নেওয়া উপদেষ্টারা এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ শুরু করেছেন। ভারতের কলকাতা শহরে আর.জি. কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশের ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ তুঙ্গে। ৩১ বছর বয়সী ওই তরুণীর দেহের ময়নাতদন্তে যৌন হেনস্থার প্রমাণ মিলেছে এবং কর্তৃপক্ষ গোটা ঘটনাটি প্রথমে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই ধরনের অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ কার্যত ফুঁসে উঠেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে টানা ৩৬ ঘণ্টার অনকল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। রাতে পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছে। পরে অবশ্য তীব্র জনরোষ ও ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনিও বিষয়টি আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চেয়েছিলেন এবং বলেছিলেন রাতের বেলা একা একা সেমিনার হলে গিয়ে মেয়েটি দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। পরে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের চাপে অভিযুক্ত ওই প্রিন্সিপাল গত সোমবার নিজের পদ ও সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন। কিন্তু এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কলকাতা সহ সারা ভারতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। হাসপাতালের সেমিনার হল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ মূল অভিযুক্ত সন্দেহে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার বা সহযোগী কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, গ্রেপ্তার ওই ব্যক্তির বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া এবং নির্যাতন ও চাঁদাবাজিতে যুক্ত থাকার অতীত ইতিহাস আছে। পুলিশ জানিয়েছে, আর.জি. কর মেডিকেল কলেজে সেদিন রাতের সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত সঞ্জয় রায়কে চিহ্নিত করা হয়। ওই তরুণীর সঙ্গে যখন পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে, তার ঠিক আগে ওই ব্যক্তিকে হাসপাতালে ঢুকতে দেখা যায় এবং তার খানিকক্ষণ পরে বেরিয়ে যেতে দেখা যায়। নিহত ওই তরুণী চিকিৎসকের খুনি ও ধর্ষণকারীদের চরমতম শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে তার সহকর্মী জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন গত শুক্রবার থেকেই। ইমার্জেন্সি পরিষেবা বাদ দিয়ে হাসপাতালের বাকি সব বিভাগেই ডাক্তাররা রোগী দেখা বন্ধ রেখেছেন। সর্বভারতীয় স্তরে চিকিৎসকদের সংগঠন IMAও এই আন্দোলনে তাদের সংহতি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা এর ফলে কার্যত স্থবির হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের ডাক্তাররা এই ঘটনায় ফাস্ট ট্র্যাক বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এবং কলকাতা পুলিশকে তাদের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানাচ্ছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাপের মুখে রয়েছে। তিনি এই ঘটনার তদন্তের জন্য কলকাতা পুলিশকে আগামী রোববার পর্যন্ত সময় দিয়েছেন। এর মধ্যে তদন্ত সফল না হলে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা CBI এর হাতে তদন্তভার তুলে দিতে পারেন বলে জানা গেছে।
এদিকে এই পরিস্থিতির মধ্যে আরজিকর মেডিকেল কলেজেই হামলা চালানোর অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। ওই সময় বেধড়ক মারধর করা হয় কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার গভীর রাতে আচমকাই জরুরি বিভাগে ঢুকে পড়ে একদল বহিরাগত। জরুরি বিভাগে ঢোকার আগে কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়রদের বেধড়ক মারধর করে। এমনকি পুলিশের দিকেও তেড়ে যায় বহিরাগতরা। তাদের সামনে কার্যত আত্মসমর্পণ করে পুলিশ। মাত্র আধা ঘন্টার মধ্যে আরজিকরের দখল নেয় বহিরাগতরা, এমন অভিযোগ উঠেছে। সরকার পতনের পর থেকে বিসিবি ভবনে ভক্ত সমর্থক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তা, সাবেক ক্রিকেটার ও সংগঠকদের ভিড়। সবার একটাই দাবি, পদত্যাগ করতে হবে বর্তমান কমিটির সবাইকে। নতুন সরকারের ক্রিয়া উপদেষ্টাও বার্তা দিয়েছেন আইসিসির নিয়ম মেনে সিদ্ধান্ত নেয়ার। তার সঙ্গে দেখা করেন 7 পরিচালক ও প্রধান নির্বাহী। করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কজন পরিচালক। সেখানে প্রভাবশালী এক পরিচালক নিশ্চিত করেন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান। পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করা নাজমুল হাসান ইমেইলে পদত্যাগপত্র পাঠাতে পারেন যে কোনো সময়। পরিচালকদের মধ্যে একজন তখন দায়িত্ব নিতে পারেন, আর সেই দৌড়ে এগিয়ে আছেন সিনিয়র পরিচালক সাজ্জাদুল ববি। এক পরিচালকের দাবি, সভার কোরাম পূর্ণ হতে 9 জন পরিচালকের উপস্থিতি লাগবে। সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। গঠনতন্ত্রে থাকায় নির্বাচিত প্রত্যেকটা পরিচালকের পদত্যাগ অথবা বোর্ডে থেকে যাওয়ার নিয়ম আছে। 2012 সাল থেকে এখন পর্যন্ত অর্থাৎ 1 যুগ বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। থানাগুলো যেন ধ্বংসস্তূপ, ভবনের সামনে পোড়া গাড়ির সারি। এর মধ্যেই চট্টগ্রাম মহানগরের 16 থানায় চলছে দাপ্তরিক কাজ, তবে এখনও মাঠে নামেনি পুলিশ। এদিকে সীমিত পরিসরে কয়েকদিন ধরে সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে ট্রাফিক পুলিশ। নগরীর 10টি স্পটে ট্রাফিক কার্যক্রম পরিচালনায় দেখা মিলেছে তাদের। সঙ্গে কাজ করছে শিক্ষার্থীরাও। পুলিশের কাজে ফেরাকে স্বাগত জানিয়ে দুর্নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তাদের। ছাত্ররা অলওয়েজ ছিল, থাকবে। স্যারদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই, কোনো কিছু নেই। আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করব, দেশের সংস্কারে এগিয়ে চলব। রাস্তায় রাস্তায় যেসব সিন্ডিকেট চলছে, যেসব জবরদখল চলছে, এই জবরদখলগুলো যাতে আমরা আবার রুখে দিতে পারি, এই কাজটা আগে আমরা পুলিশের কাছে আহ্বান জানাবো। নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটিয়ে কাজে ফিরতে শিক্ষার্থীসহ সব শ্রেণীর মানুষের সহযোগিতা প্রয়োজন বলছেন পুলিশ সদস্যরা। পুলিশ সারা জীবনই জনগণের বন্ধু হয়ে থাকতে চায় এবং এই জিনিসটা তাদের উদ্যমের মাধ্যমে আমাদেরকে আরো বেশি উদ্যমী করেছে। তারা যে আমাকে বরণ করে নিয়েছে, ভবিষ্যতে আরো কাজটা যেন আমরা ভালোভাবে করতে পারি। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন থানায় এখনও মোতায়েন আছে সেনা সদস্য। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে আশা পুলিশ কমিশনারের। ছাত্ররা এবং সাধারণ মানুষ তারা একবার মানে আমাদেরকে ওয়েল জানিয়েছে। আমাদেরকে তারা অনেক জায়গায় দেখলাম তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গত 5 আগস্ট রাতে হামলা থেকে বাঁচতে পুলিশ শূন্য হয়ে পড়ে মহানগরের সব থানা। এর মধ্যে 6 থানায় আগুন ধরিয়ে দেওয়া সহ বেশিরভাগ থানায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে গাজা উপত্যকায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হামলায় এ পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এই অঞ্চলের মোট জনসংখ্যা 23 লাখ। সে হিসাবে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে মোট জনসংখ্যার 1.7%। এছাড়া আহত হয়েছেন অনেকেই। এদিকে গাজা উপত্যকার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এসব ছবি স্যাটেলাইট থেকে তোলা। এতে দেখা যায় গাজার 60% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে গত কয়েক মাসে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে বেশি হামলা হয়। নিহত 40,000-এর বেশি ফিলিস্তিনির মধ্যে কতজন বেসামরিক তা জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নিহতের বেশিরভাগ নারী ও শিশু বলে জানানো হয়।
এর আগে চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানানো হয়, ফিলিস্তিনে এ পর্যন্ত হামলায় 15,000 সন্ত্রাসী নিহত হয়েছে। তবে সাংবাদিক ও বিদেশি প্রতিনিধিদের গাজায় প্রবেশ করতে দেয় না ইসরায়েল। এ কারণে এসব সংখ্যার সত্যতা যাচাই করা যায়নি।